দৃশ্যটা কতটা ভয়ঙ্কর এবং কষ্টের সেটা বলে বোঝাতে পারবো না। কথাগুলো লিখতে লিখতে কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছে এই মুহূর্তে। ভাবুন তো, যাদের ছোট বাচ্চা আছে তাদের নিজেদের আদরের বাবুটার কথা, কতটা কষ্টের এই দৃশ্য। যাই হোক, এরপর লাশ দিঘি থেকে তুলে আনা হলো এবং পরবর্তীতে দাফন করা হলো। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, শুরু হয় নতুন এক অধ্যায়। কালাম ভাইয়ের বউ ধীরে ধীরে তার নাওয়া খাওয়া ছেড়ে দেন। দিন নেই রাত নেই, শুধু কাঁদতেই থাকেন আর বলতে থাকেন, ওই দিন যদি হুজুরের কাছে যেতাম তাহলে তো এই ঘটনা ঘটতো না। আল্লাহ তো আমাকে দেখিয়েছিলেন, আমাকে সতর্ক করেছিলেন, কিন্তু কেন আমি আরো সাবধান হলাম না? সাধারণত যেটা হয়, ফ্যামিলির কেউ মারা গেলে কান্নাকাটি করে হয়তো কয়েকদিন, কিন্তু উনি কন্টিনিউয়াসলি কেঁদেই যাচ্ছিলেন অনেক দিন পর্যন্ত। তারপরে সবাই ভাবছিলেন যে কিছুদিন পর হয়তো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক হওয়া তো দূরের কথা, কথা বলাই বন্ধ করে দিয়েছিল। ছেলে দুইটা খাওয়া দাওয়ার দিকে খেয়াল দিত না, রান্না করত না, নিজের খেয়াল রাখত না। কেউ এসে কান্না করতে নিষেধ করলে প্রথম দিকে কিছু না বললেও পরবর্তীতে সে সময় বকাবকি শুরু করত। মাঝে মাঝে তার নিজের ছেলেদের খুব ভয়ানকভাবে মারত। এদিকে কালাম ভাই পড়েন মহা সমস্যায়। উনি তো স্কুলের দপ্তরি ছিলেন, তাই স্কুলে যাওয়ার আগে সবার জন্য রান্না করে সংসার ম্যানেজ করে যেতেন। অনেক কষ্ট হতো, কিন্তু তারপরও ওনার সংসারটা টিকে থাকে। কিন্তু না, ওনার সংসার আর টিকল না। স্ত্রী বদ্ধ উন্মাদ হয়ে গেলেন। সে এখন দিঘির ঘাটে গিয়ে খুবই উইয়ার্ড ভাবে কাঁদত, যা শুনে অনেক দূর থেকেও মানুষ ভয় পেত এবং বিভিন্ন রকমের ঘটনা ঘটাতো। যেমন কারো রান্নাঘরের খাবার ফেলে দিয়ে আসতো বা কিছু ভেঙে ফেলতো, এটা ওটা নষ্ট করে ফেলতো। এরপর তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হলো তারা। সে রাতে ঘরের মধ্যে শিকল বাঁধা অবস্থায় ভয়ানক সব সাউন্ড করত, যা শুনে ছেলেরা ভয় পেত। পরবর্তী তাকে ঘরের বারান্দায় রাখা হলো। শুরু হলো আরেক বিপত্তি। সে চিৎকার করে তার মেয়ের নাম ধরে ডাকত, শিকল দিয়ে ঘরের টিনে আঘাত করত আর বলতো, আমাকে ছেড়ে দে, আমি ওর কাছে যাব। নিরুপায় হয়ে হুজুরকে আবার আনা হলো, যদিও হুজুর আগেই বলেছিলেন তার কিছু করার নেই। এরপর আরো অভিজ্ঞ একাধিক জনকে দেখানো হয়, কিন্তু কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি। সবাই অবশেষে আশা ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়। বাধ্য হয়ে কালাম ভাইয়ের শত কষ্ট থাকার পরও শিকল খুলে দিতে বাধ্য হন। প্রথম দিকে ওনাদের বাড়ির আশেপাশে সে ঘুরে বেড়াতো, দিঘির পাড়ে বসে কাঁদত। রাতের বেলা কখনো নিজের ঘরের বারান্দায়, আবার কখনো দিঘি থেকে একটু দূরে একটা মসজিদ ছিল তার বারান্দায় পড়ে থাকতো। এরপর আস্তে আস্তে সে এলাকা ছেড়ে দূরে চলে যায়। কেউ কখনো বলতো খুলনা দেখেছি, কেউ কখনো বলতো মাওয়া ফেরিঘাটে দেখেছি। এরপর দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। ছেলে দুজনকে তার নানা বাড়িতে পাঠিয়ে দেন। কালাম ভাই বুঝতে পারেন সে আর কখনো ফিরে আসবে না। ছেলেরা আর কতদিন নানা বাড়ি থাকবে, তাই বাধ্য হয়ে উনি এরপর আরেকটি বিয়ে করেন। যদিও বিয়ে করার মোটেই ইচ্ছে ছিল না, সবার পীড়াপিড়িতে বাধ্য হন। এভাবে আরো কয়েক বছর পার হয়। তখন শীতকাল। একদিন কালাম ভাইয়ের বাড়ি থেকে কিছু দূরে একজন পাগল মহিলাকে অনেকে দেখতে পায়। এরপর কয়েকজন চিনে ফেলে, আরে এ তো সেই কালামের বউ। তখন 4 বছর পার হয়ে গেছে। একজন কালাম ভাইকে ফোন করে এবং ঘটনা খুলে বলে। এরপর তিনি গিয়ে যে দৃশ্য দেখলেন সেটা আসলে একজন স্বামীর কাছে বা কোনো মানুষের কাছেই কষ্টের। তিনি দেখলেন তার স্ত্রী মিনারা অর্ধনগ্ন অবস্থায় এবং প্রেগন্যান্ট। এই ঘটনার মাঝে একটা কথা না বলেই পারছি না, আসলে মানুষ কতটা পশু হলে একজন পাগলকেও ছাড় দেয় না। বাচ্চার বাবাকে কেউ জানে না। কালাম ভাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, কেঁদে ফেলেন আর গায়ের চাদর দিয়ে তাকে জড়িয়ে দেন। মিনারা তখন কালাম ভাইয়ের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলেন, আমাকে বাড়ি নিয়ে চলো। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তার দ্বিতীয় স্ত্রী ওনাকে গোসল করিয়ে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ঘরের ভেতরে কোনোভাবেই সে যেতে রাজি হচ্ছিল না। এরপর তাকে বারান্দায় একটা বিছানা বিছিয়ে দেওয়া হয়, সেখানে তাকে বেঁধে রাখা হতো। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন ডেলিভারির আর মাত্র 2-1 দিন বাকি আছে। একদিন পরেই সে একটা কন্যা সন্তান জন্ম দেয়। তাকে বাড়ি নিয়ে আসা হয়। এর মধ্যে চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়ে, অনেক মানুষ তাকে দেখতে আসে। কালাম ভাই চিন্তায় পড়ে যান, এই বাচ্চার দায়িত্ব কে নেবে? কারণ মিনারা তো এখনো পাগল এবং সে ঘরে থাকবে না, তখন কেই বাচ্চার দেখাশোনা করবে? দ্বিতীয় স্ত্রী নিশ্চয়ই এই বাচ্চার দায়িত্ব নিতে চাইবে না। এই নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। এই সময় একটা
কল আসলো তার ফোনে। ফোনের ওপাশ থেকে একজন মহিলার কণ্ঠস্বর ভেসে আসলো, যা ছিল, আপনার পাগল বউয়ের বাচ্চার দায়িত্ব নিতে চাই, কিন্তু শর্ত একটাই, আমি কে এটা জানতে চাইবেন না। কালাম ভাই আগে পিছে না ভেবে রাজি হয়ে গেলেন। যারা দেখতে এসেছিল তারা সবাই বলা বলি করছিল যে দেখতে নাকি ঠিক আগের মেয়েটার মতোই হয়েছে এই মেয়েটা। 2-3 দিন পরে কালাম ভাইয়ের ফোনে আবারও সেই মহিলার কল আসলো এবং বলল, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। মিনিট 5 পরেই দুজন বোরকা পরা মহিলা, যাদের মুখ ঢাকা, তারা মিনারার কাছে গেলেন এবং মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার বাচ্চা নিতে এসেছি, আশা করি তোমার আপত্তি নেই। মিনারা কিছুই বলল না। বাচ্চা ওনাদের কোলে তুলে দিল। এরপর কালাম ভাইয়ের হাতে একটি কাপড়ে পোটলা ধরিয়ে দিয়ে তারা বাচ্চা নিয়ে বেরিয়ে গেল। কালাম ভাই যেন একটা ঘোরের মধ্যে ছিল। তার ঘোর কাটতে এসে ভাবল, কাদের বাচ্চা দিলাম, তাদের পরিচয় জানলাম না, কি দিল এই কাপড়ের পোটলায়। পোটলা ফেলে রেখে সে দৌড়ে বাইরে গেল ওদেরকে খুঁজতে, কিন্তু কোথাও তাদেরকে পাওয়া গেল না। ঘরে ফিরে পোটলা খুলে তার গা শিউরে উঠল। সে এটা কি দেখছে? এটা তার মেয়ের সেই ঘণ্টাটা। মেয়ের লাশ যখন পুকুর থেকে তুলেছিল তখন তার কোমরের ঘণ্টাটা ছিল না। সপ্তাহে খানেক পরে মিনারা আবার বাড়ি ছেড়ে অজানার পথে নিরুদ্দেশ হয়ে যায়। একটা মানুষের জীবনের কথা এত ছোট করে লেখা যায় না, আর সবকিছুর সমাধানও হয় না। যারা শুনছেন তারা হয়তো ভাববেন, এই বাচ্চাটার বাবাকে কেনই বা মিনারা বাচ্চার প্রসবের জন্য নিজ বাড়িতে ফিরে এসেছিলেন? কারা এই বাচ্চা নিয়ে গেল? বাচ্চাটা এখন কোথায় আছে? মিনারা আর কখনো ফিরে আসেনি। সে কি আদৌ বেঁচে আছে? এতদিন আগের হারিয়ে যাওয়া ঘণ্টাটা এই মহিলা দুজন কিভাবে পেল এবং ফিরিয়ে দিয়ে গেল? ঠিক এই প্রশ্ন আমার এবং কালাম ভাইয়ের এলাকার মানুষের। সব প্রশ্নের আসলে উত্তর সবসময় পাওয়া যায় না। কিছু বিষয় পৃথিবীতে সবসময় অমীমাংসিতই থাকে। এখন মিনারা ও কালাম ভাইয়ের 2 ছেলে বড় হয়ে গেছে। বড় ছেলে 2019 সালে BCS ক্যাডার হন এবং কোনো একটি সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে আছে।